মানুষ যদি মনে করে যে না ঠিক আছে আমাকে দিয়ে পার্লামেন্টে কিছু কথাবার্তা বলবে বা করাবে, আমি রেডি আছি এই জন্য। আমি তাদের কাছে কোনো ফিও চাই না, কোনো পয়সাও চাই না। এবং আমি আমার প্রতিজ্ঞা যে আগামী দিনে আমি আমার যে সরকার থেকে ভাতা পাবো সেটাও আমি এলাকার মানুষদের আমি বিভিন্ন জায়গায় এতিমখানায় বিভিন্ন জায়গায় আমি এগুলো মান্থলি দিয়ে দেবো, আমি 1 পয়সা সরকার থেকে নিব না। এটা আমার শেষ জীবনের আমার এটা একটা বিলাসিতা বলেন বা এটা একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারেন। আমারও একটা পরিবার আছে, আমার এখানে এক মুঠো ভাত, একটা কপির মানে ফুলকপি বাঁধাকপি দিয়ে তরকারি, টমেটো তরকারি, আমার ঘরের পিছেই আমার সবজি মশলায় কোনোদিন প্রতিশ্রুতি দেই নাই কোনো যে এটা করে দেবো আমি এমপি হলে, এই ধরনের কথা। আমি কাল সকাল পর্যন্ত বাঁচবো কিনা আই ডোন্ট নো, আল্লাহ জানে, আমি বলতে পারবো না। তা আমি কেন প্রতিশ্রুতি দেবো? সুতরাং আমি কোনো প্রতিশ্রুতি দিই না, গঙ্গাচড়ায় কোনো সময় দিই নেই। যে গঙ্গাচড়ার মানুষ এখনো বসা আছে আমার সামনে, 10-12 জন মানুষ এখনো আছে যে আমার এখানে আসতেন ওনারা, তারা জানেন যে আমি কি করেছি ওখানে, কেন আসছেন আমার কাছে আজকে। তারা গঙ্গাচড়ার মানুষ, তারা দেখতে আসছে যে আমার এখানে অবস্থানটা কি না, কেন নতুন মানুষ তো আমি এই এলাকাতে। সুতরাং ছাত্র, বিশেষ করে ছাত্র শিক্ষক যারা আছে, তারা কৃষক যারা আছে, যাদের কারণে দেশ চলে, এই তাদের তো আমাদের একটু দেখতে হবে। তাদের এমএ পাস করার পরে একটা বাচ্চা মানুষ, একটা ছেলে বাসায় বসে থাকলে তাদের কি কষ্ট হয়, আমরাও পড়াশোনা করে বসেছিলাম, আমরা দেখেছি তো। এমএ পাস করার পরে বাবা বলে ঘরে শুয়ে থাকিস, কোনো কাজ করতে পারিস না, কি করবে ও? এমএ পাস করার পরে কি করবে যদি চাকরি না হয়? এমএ পাস করার পরে ওর আলাদা কোনো ব্যবস্থা সরকার থেকে করা হয় না। তো ওই ছেলেটা দেখা যায় যে একটা বিয়ে করার কথা, বাবা বিয়ে দিল, ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে হয়তো কিছু দাবি দাবা করে নিয়ে একটা মোটরসাইকেল নিয়ে আসলো বা এই ধরনের নিয়ে, এটা আমাদের ছেলেদের জন্য খুবই লজ্জাস্কর, খুবই দুঃখজনক এটা। তো সেই কারণেই আমাদের যদিও এখন বাচ্চা কাচ্চা আগের মতো 8 জন 9 জন 7 জন 5 জন না, এখন 3 জন, ম্যাক্সিমাম 2 জন, তারপরে 3 জন ম্যাক্সিমাম। তো 3টা বাচ্চাকে চালানো এবং তাকে এস্টাবলিশ করার দায়িত্ব বাবা মার হয়ে যায়। যখন এমএ পাস করার পর হয় না, তখন কিন্তু এটা অনেক কষ্টের হয়ে যায়, অনেক কষ্টের হয়ে যায়। তো সেই কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার থেকে করতে হবে। আমরা তাদের বলার জন্য সংসদে ওলট পালট কথাবার্তা যা বলার তা আমরা বলতে পারবো। কেন হচ্ছে না এই জবাবদিহিটা সরকার কাছ থেকে আমরা নিতে পারবো, আমি অন্তত পারবো, কারণ আমি সংসদে দীর্ঘদিন ছিলাম। আমি সরকারের নিয়ম কানুন কিভাবে উত্থাপন করতে হয়, কিভাবে করতে হয়, যারা নতুন এমপি হবে তাদের শিখতেই প্রায় আমার 1 বছর লেগে গেছে 5 বছরের মধ্যে। 1 বছর যদি শিখতেই লাগে, তারপরে ওটাকে নিয়ম মাফিক হয় কিনা বলতে গেলে আরো 1 বছর লাগে, তাহলে 5 বছর আমার শিখতেই গেছে। সুতরাং আমি মনে করি যে আমার এইগুলো বিষয়ে ধারণা আছে, সেই কারণেই মানুষ যদি মনে করে যে না ঠিক আছে আমাকে দিয়ে পার্লামেন্টে কিছু কথাবার্তা বলবে বা করাবে, আমি রেডি আছি এই জন্য। আমি তাদের কাছে কোনো ফিও চাই না, কোনো পয়সাও চাই না। এবং আমি আমার প্রতিজ্ঞা যে আগামী দিনে আমি আমার যে সরকার থেকে ভাতা পাবো সেটাও আমি এলাকার মানুষদের আমি বিভিন্ন জায়গায় এতিমখানায় বিভিন্ন জায়গায় আমি এগুলো মান্থলি দিয়ে দেবো, আমি 1 পয়সা সরকার থেকে নিব না। এটা আমার শেষ জীবনের আমার এটা একটা বিলাসিতা বলেন বা এটা একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারেন। আমারও একটা পরিবার আছে, আমার এখানে এক মুঠো ভাত, একটা কপির মানে ফুলকপি বাঁধাকপি দিয়ে তরকারি, টমেটো তরকারি, আমার ঘরের পিছেই আমার সবজি বাগান, সেখানেই আমার আছে। সুতরাং আমি মনে করি যে একটা গরু আমাকে রেগুলার খেতে হবে, একটা মুরগি আমাকে রেগুলার খেতে হবে, প্রয়োজন নেই তো। আপনার একটা হাঁটা চলা শ্বাস তো, মানে ঢাকায় থাকলে যে আপনার কার্বন ডাই অক্সাইডটা রেগুলার আমরা খাচ্ছি, এখানে আমাকে ওই কার্বন ডাই অক্সাইডটা খেতে হবে না, এবং আমাকে প্রতিদিনটা আমার ডাক্তারের কাছে আমাকে যেতে হবে না। আমি যদি সিস্টেমেটিক চলাফেরা করতে পারি, হাঁটা চলা করতে পারি, তাহলে আই এম নিয়ার অ্যাবাউট 70, আমি এখন কিন্তু 70 কাছাকাছি। সুতরাং আমি মনে করি আর আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই। আমি ছেলে সন্তানদের আমি কিছু দিয়ে যেতে চাই, আমার যারা আছে তাদের দিয়ে যেতে চাই। আমার এলাকাতে আমার আত্মীয় স্বজন প্রায় 30 থেকে 40 হাজার আত্মীয় স্বজন আছে, আমার দূরের কাছের রিলেটিভ যারা তারা আছে। সুতরাং আমি মনে করি সবার জন্যই যেন আমি একটা গঙ্গাচড়ার মতোই হাতীবান্ধা পাটগ্রামকে যেন একটা আবাসস্থল তৈরি করে দিয়ে যেতে পারে, যারা তারা এখানে কোনো সন্ত্রাস, দুর্নীতিবাজ, তারপরে আমার বেঞ্জিল মাদক মুক্ত একটা এলাকা হিসেবে আমি এলাকাটাকে দেখতে চাই, এবং আই উইল ডু ইট, ইনশাআল্লাহ আমি করবো এটা। অগ্রাধিকার দিয়ে তাদের মাধ্যমেই এলাকার খোঁজ খবরগুলো জানতে হবে, এটা জানতে হবে। এটা এখানে আমার বিরুদ্ধে কথা বললেও তার উপরে আমার কোনো রাগারাগি করা বা তাকে মানে হুমকি দেওয়া, কারণ আমাদের ক্ষমতা থাকে তো অনেক, যখন আমরা এমপি হই আমাদের অনেক লোকজন আমাদের ওকে একটু ধরে নিয়ে তো এরকম, এটা বন্ধ করতে হবে। মানে আপনার মত প্রকাশের জন্য আপনি আমাকেও গালাগালি করতে পারেন, ভোট দেওয়ার পরেও করতে পারেন, না দিলেও করতে পারেন, এই অধিকারটুকু গণতান্ত্রিকভাবে আপনাকে দেয়া আছে সাংবিধানিকভাবে। সুতরাং এটাকে ইউটিলাইজ করার সুযোগ দিতে হবে, মত প্রকাশের সুযোগ দিতে হবে, এবং মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে। আমি সব বলবো তা কিন্তু নয়, তাদের কাছ থেকে শুনতে হবে, তাদের কাছে বলতে হবে, এলাকায় থাকতে হবে,
এটা না করলে কিন্তু একজন মানে একটা এলাকার উন্নয়নটা যেরকম আমরা দেখি নাই, অনেক সময় ভালো হয় নাই, হয়তো সরকার থেকে যেটা রাস্তাঘাটে এরকম করে দেওয়া হয়েছে এইটুকুই, কিন্তু জনপ্রতিনিধির দ্বারা যে চাক্ষুষ কিছু করে দেওয়া, এটা সবাই করে না। আমি সবার কথা বলবো না, সবাই পারে না তা না, অনেকে করেন না আর কি। এটা শুধু এমপি হওয়ার পরে তারা মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে দেখা যায় তারা সরকার থেকে যেসব সুযোগ সুবিধা আসে তারাই ভোগ করেন। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই জন্য আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন আছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রয়োজন থাকলে তাদেরকে শিক্ষারও ব্যবস্থা করতে হবে, তাদের কিছু শিক্ষাগত মানে বিশেষ করে সিম্পোজিয়াম এগুলা করতে হবে, তাদেরকে সেখানে নিয়ে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে হবে। সবাই তো মায়ের বাড়ি থেকে শিখে আসে না, ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে তাদেরকে আসতে হবে, তাহলে আমরা বস্তুনিষ্ঠ খবর পাবো।